কিন্তু এটা নিয়ে অলরেডি দুইটা বিষয় নিয়ে মনে হয় বিএনপি অলরেডি কথা বলা শুরু করেছে। একটা হচ্ছে যে ব্যালট পেপারটা হলো, সেই ব্যালট পেপারে বিএনপির ভাজের মধ্যে পড়ে গেছে, নিচে পড়ে গেছে, এটা একটা ইস্যু। আর ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে। আমি এগুলোকে খুব সিলি ম্যাটার মনে করি। কেন সিলি? বিএনপির মধ্যে একটা বড় দল, একটা ছোট বিষয় নিয়ে আপনি দেখেন এই যে বিএনপির নামটা আপনি দেখেন এবার যে পোস্টাল ব্যালটটা হয়েছে প্রত্যেকটা কিন্তু বর্ণমালা অ্যালফাবেট আমরা যেভাবে করি, আমরা কোর্টে দাদা হয়তো জিনিসটা কোর্টে আমরা দেখি যে যাদের নামের আলোকে, সাপোজ আমাদের যে ব্যালট পেপার হয় নামের আলোকে, আমার নাম হচ্ছে আছে শুরুতে, তাহলে আমি 1 নম্বর ব্যালট পাই। যাদের নামে শুরুতে ম আছে তারা 2 নম্বর এ পায়। মানে হচ্ছে সিরিয়ালগুলো এভাবে হয়। তাহলে এখানে বিএনপির নামে বিএনপির যে ধানের শীষ, এটা তো আর আ দিয়ে শুরু হয় নাই। এটা যদি এমন হতো আমি আ দিয়ে শুরু হয়েছে আনারস, মানে প্রথমে আমারটা থাকতে হবে। তার মানে এটা ক্রমধারা, মানে আপনি যেভাবে বর্ণের যেভাবে বিস্তার সেভাবে হয়েছে। আমাদের যারা জাতীয় নির্বাচনে ভোট দিতে যাবে তারা কি এমন যে তারা একটা ব্যালট পেপার পেলো, সামনে যাকে পাইলো তাকে ভোট দিয়ে দিল, শুরুতে 1 নম্বর পাইলাম আনারসকে দিয়ে দিবে? এটা জাতীয় নির্বাচনে একটা ভোট দিতে আমরা এমসিকিউ পরীক্ষা দেখি, যখন প্রিপারেশন থাকে না তখন শিল দেওয়া হচ্ছে এবং একই জায়গায় অনেক ব্যালট পেপার পাওয়া যাওয়ার যে বিষয়টা আসছে, এটা একটা দেখেন কি এই ব্যাপারে আপনি কতটুকু জানেন? এই জিনিসটা আমি এই জিনিসটাকেও একটা ক্যাম্পেইন মনে করি, রাজনৈতিক ক্যাম্পেইন মনে করি। আচ্ছা, মানে আপনি দেখেন পোস্টাল ব্যালটের নিয়ম তো আগে কখনো ছিল না। পোস্টাল ব্যালটের নিয়ম কি? একটা ব্যক্তি যখন ভোট দিবে প্রথমে তাকে একটা অ্যাপস আছে, অ্যাপসে সাইন ইন করতে হবে তার নিজের মোবাইল নাম্বার দিয়ে, তারপর এনআইডি কার্ড দিতে হবে, তারপর পোস্টাল একটা অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পরে তারপরে সে রেজিস্ট্রেশন করার পরে এখানে অ্যাড্রেস দিলে সে অ্যাড্রেসে তার কাছে একটা চিঠি যাবে। চিঠিটা হাতে নেওয়ার পরে আপনার একটা কিউআর কোড আছে, সে মোবাইল এবং নাম্বার দিয়ে আপনি এটাকে স্ক্যান করবেন। স্ক্যান করার পরে যদি ওকে হয় তাহলে কি আপনি ভোট দিতে পারবেন। আপনারা ব্যবহার করেছেন, আপনি দেখেছেন এখানে কি চিঠিটা কি খোলার কোনো দৃশ্য দেখেছেন? আপনি চিঠিটা খোলার কোনো দৃশ্য নেই। এমন না যে সে ভোট দিচ্ছে না, চিঠিটা চিঠিগুলো তারা নিজেরাই ভিডিও করেছে। কারণ এর আগে প্রবাসীরা তো কখনো এই সুযোগটা পায় নাই। তারা উচ্ছ্বসিত বারবার বলছিল যে এই বিষয়গুলো কোথাও সোশ্যাল মিডিয়া, মানে আপনি করতে পারেন অনেক কাজই, কিন্তু এটা যে আপনি সোশ্যাল মিডিয়ায় এগুলো বলে আমার কাছে বিএনপির মতো একটা বড় দলের কাছে ছোট সিলি বিষয় নিয়ে এটা আলোচনা আমার কাছে মনে হচ্ছে যে এই যে ব্যালট পেপার, এই যে এটা একটা ক্যাম্পেইন। কেন ক্যাম্পেইন? ধরেন হচ্ছে আপনি মাঝখানে আপনার নামটা ধানের শীষটা আছে, আপনি একটা মিডিয়াতে কভারেজ করলেন, তাহলে সবাই ধানের শীষটাতে মাঝখানে আছে এটা জেনে গেল। এটা পলিটিক্যাল ক্যাম্পেইন মনে হয়েছে আমার কাছে, আর কিছু এত সিরিয়াসলি আমার কাছে মনে হয়। আপনার কাছ থেকে এই বিষয়ে আরেকটু শুনতে চাই যে উনি যেটা বলছেন যে এই পোস্টাল ব্যালট নিয়ে যাব না, এটা সাজানোর ব্যাপারে বড় ঘাটতি আছে। এটা অ্যালফাবেটিক্যাল হয়নি। আপনি যে দলের হিসাবেও বলেন, ওটা বাংলাদেশ জামাতে ইসলামী আর এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার সুযোগটা রয়ে গেল। তো যাই হোক, এখন উনি যেটা বলছেন যে এটা প্রথমবারের বলে এই ধরনের সেটা তো নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে। জবাবের অপেক্ষায় আছে। আমি ভেবেছিলাম ওইটাই বলেছে যে একসাথে তারা খুলেছে, খোলার তো সুযোগ নাই। যাই হোক, আমি বলছি এখন 12 তারিখের নির্বাচনটাকে যদি আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই, তাহলে আমাদেরকে অনেক বিষয়ে একটু সহনশীল হতে হবে সব পক্ষেরই। হ্যাঁ, এটা বিএনপি জামাতের প্রশ্ন না, যে কোনো দলের পক্ষে এটা সহনশীলভাবে করতে হবে। এবং যে কোনো ইস্যুকে একটা বড় ইস্যু করে নির্বাচনটাকে যদি আমি আমার আকাঙ্ক্ষিতভাবে যে নির্বাচন চাচ্ছি সেটা যদি না হয়, তারপরে এই দলের বড় অর্জনের জন্য ছোটগুলো বিসর্জন দিতে হবে। দলের আচরণটা রাজনীতির মাঠে থাকতে হবে, জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। একটা ভালো কাজ তো করেছো তোমরা আন্দোলনও রক্ত দিয়েছো, তারপরে তোমরা সারা দেশে ঘুরে বেরিয়েছো, এগুলোই তো কাজ। তো একটা নির্বাচন এসে গেছে, একটু ধৈর্য ধরে আমাদের সবাই থাকার দরকার। তারপরে এনসিপিকে আমরা যেভাবে বলেছিলাম যে একটা মধ্যপন্থায় তারা থাকবে, হঠাৎ করে 30টা আসনের জন্য তারা জামাত ইসলামের সাথে চলে গেল। এখন কালকে দেখলাম এবি পার্টির মঞ্জু, সে মাপ চাইছে যে আমি একটা নির্বাচনী জোট করেছি, আপনারা আমাকে ক্ষমা করেন। তো হাউস বলছে না, আমরা তো ক্ষমা করতে পারি না। বলে যে না, ক্ষমা যখন চায় তখন ক্ষমা করতে হয়। উনি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বলেছে আর কি। তো যাই হোক, এগুলো আরও হয়তো শুনবো। কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু নির্বাচন 22 তারিখ থেকে তো সবাই মাঠে নামবে। হ্যাঁ, 21 তারিখে প্রতীক দিয়ে দিবে, 20 তারিখে এটা যেন আর বাড়াবাড়ি না হয়। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খুব সজাগ দৃষ্টি রাখতে হবে প্রত্যেকের বিষয়ে, কারণ আমাদের অতীত ইতিহাসটা ভালো না। নির্বাচন আসলে ইতিহাস ভালো, অনেক এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হবে। তারপরে আমি বলি যে ভাই, আমরা তো প্রতিপক্ষ হিসাবে আছি, এখানে কেউ কারো তো শত্রু না, আমরা সবাই মিলিয়ে তো আমরা এটা করছি। এবং বিশেষত আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তারাই তো আমরা এখানে আছি। তো সেই কারণেই বলি যে কোনো অজুহাতে এই নির্বাচনকে যেন আমরা বিতর্কিত না করি। এবং নির্বাচন কমিশন, আমি বলেছি তাদের অভিজ্ঞতার অভাব আছে, তারা দ্রুততম সময়ে একটু গুছিয়ে আনুক জিনিসটা। নির্বাচনী জোট সর্বশেষ আজকে 11 দলীয় যে জোট ছিল, জামাতের নেতৃত্বাধীন জোট,
এই জোটটা হয়েছে প্রথমে 8 দলীয় সমঝোতা ছিল, যদিও ওনারা জোট বলছে না, সমঝোতা বলছেন, যে যে আসনে মানে ইসলামপন্থীদের ওনাদের যেটা প্ল্যান ছিল সেটি হচ্ছে ইসলামপন্থীদের ভোটগুলো এক বাক্সে নিয়ে আসা। জি। কারণ এটি এই জন্য ইম্পর্টেন্ট ছিল, বাংলাদেশে সবসময় বলা হয় যে হুজুরদের মধ্যে একতা নেই। হ্যাঁ, এই সবসময় ব্লেমটা দেওয়া হয় যে আলেমদের মধ্যে কোনো একতা নেই। সেই একতাটা মানে এই যে একটা ব্লেম দেওয়া হয়, সেই ব্লেমটা দূর করার জন্য এবার ইলেকশনটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং এই জন্য কিন্তু তারা ওয়ান বক্স নীতিতে কিন্তু আসছিলেন। হ্যাঁ, আমি মনে করি এখন যেটা বার্গেনিং হচ্ছে এটা আমার মনে হয় সমাধানের মধ্যে চলে আসবে। হ্যাঁ, কারণ আমি সবসময় এটা মনে করি দান্দিকতার মধ্যে নতুন কিছু পাওয়া যায়। হ্যাঁ, আর আর দেখবেন একটা জোট কেন হয়, জোট হয় দুটি কারণে, একটা হচ্ছে আদর্শিক জোট আর একটা হচ্ছে প্রয়োজনের জোট। প্রথম ইসলামপন্থীদের 11 দলীয় জোটটা প্রয়োজনের জোট নাকি? প্রথম কর্নেল ওলি সাহেবের দলটা সহ প্রায় 11টা এতে আসে। এখন যখন দেখেন যখন 8 দল ছিল তখন কিন্তু এক ধরনের আসল একটা সমঝোতা ছিল, কিন্তু যখন নতুন কোনো দল আসলো তখন এই সমঝোতাটা একটু ভাটা পড়লো। ইসলামী আন্দোলনের ওনাদের কষ্টটা হচ্ছে ওনারা যদিও ওনারা তো একসময় বলছিলেন যে আমাদের 150 সিট আর মানে ইসলামী আন্দোলনের 150 আর জামাতের 150, এখন আমরা দুই দল কারে কত ছাড়বো এরকম কথাও কিন্তু আসছিল। চরমনাইর পীর এই কথা বলেছিলেন। এটা আমি মনে করি নির্বাচনী মাঠে এটাকে মানে আসন বেশি নেওয়ার জন্য এক ধরনের কৌশল আমি মনে করি। কারণ ইসলামী আন্দোলন থেকে বলা হয়েছে আমরা 140টা এই ক্যাটাগরি সিট আছে, যদি এই ক্যাটাগরি 140টা থাকে তাহলে তো অটোমেটিক একই ইলেকশন করলে মনে হয় ক্ষমতা চলে আসতে পারে। এটাকে আমি এত গুরুত্ব সহকারে দেখি না, কারণ এই ক্যাটাগরির আপনি দেখেছেন বাংলাদেশে এই পর্যন্ত যতগুলি ইলেকশন হয়েছে জামানত হারিয়েছে সবচেয়ে বেশি হচ্ছে ইসলামী আন্দোলন, জামানত হারিয়েছে, কারণ তারা হয়তো জোরের সাথে যায় নাই, সবচেয়ে বেশি জামানত হারিয়েছে। এটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে দেখেন এখানে সমঝোতার আগের সত্যটা কি ছিল, সমঝোতার সত্যটা ছিল যেখানে আমার ভালো অবস্থা সেখানে ওই প্রার্থী দিবে, অন্য কোনো প্রার্থী দিবে না। এই হিসাবে কিন্তু জামাত যতগুলোর সাথে সমঝোতায় গিয়েছে সবগুলোর সাথে আপনি দেখেন 300 আসনের 600 প্রার্থী দেওয়ার ক্ষমতা ছিল জামাতের, কিন্তু জামাত 300 আসনে পুরোপুরি এই দেয়। ফাইলিং এর 11 দলীয় জোটের তো 600 প্রার্থী জমা দিয়েছে, মানে না, এখন এটাকে 300 তে আনতে হচ্ছে। জামাত একমাত্র দল তাদের যে পরিমাণ আছে প্রার্থী আছে তারা 600 জন দিতে পারতো, মানে স্বতন্ত্র 600 জন প্রার্থী দিতে পারতো, কিন্তু তারপরও তারা 300 আসনে দেয় নাই। কেন দেয় নাই? তারা যে সমঝোতায় সমঝোতা আসার পরে এই বিপার্টির যে আসনগুলো ছিল, এনসিপিকে যে আসনগুলো দিয়েছে এবং খেলাফত যতগুলোকে দিয়েছে, ওই আসনে জামাত কি করেছে, তাদের নমিনেশন জমা দেয় নাই। কিন্তু ইসলামী আন্দোলনের জায়গাগুলোতে লাস্টে গিয়ে যখন দেখলো যে নমিনেশন জমা দেয় না, এমন কোনো কারণে যদি জোট ভেঙে যায়, ইসলামী আন্দোলন যদি সরে যায়, তাহলে যে সমস্ত আসনে জামাত প্রার্থী দেয় নাই, বলা হচ্ছে যে 1 ডজনেরও বেশি আসন যেগুলোতে ইসলামী আন্দোলনের প্রার্থী আছে জামাতের কোনো প্রার্থী নেই। না, এটা এমন না যে 24টা আসনে প্রার্থী দেয় নাই, যে 24টা আসনে প্রার্থী দেয় নাই, এনসিপি, এই খেলাফত মজলিস এবং হচ্ছে আপনার এই এবি পার্টি এই আসনগুলোতে দেয় নাই। জামাত প্ল্যান ছিল হচ্ছে ইসলামী আন্দোলন যে আসনগুলো ছিল আসনও দিবে না, এবং কি ইসলামী আন্দোলনকে বলেছে তারাও অন্য আসনে দিবে না। কিন্তু যখন ইসলামী আন্দোলন শেষের দিকে এসে একবারে পুরো 270 আসনে যখন নমিনেশন জমা দিয়ে দিল, তখন আবার জামাত যে বাকিগুলো ছিল জামাতও জমা দিয়েছে ইসলামী আন্দোলনের যে আসনগুলোতে, সেগুলোতে লাস্টে গিয়ে। নাহলে জামাত আপনি দেখেন জামাত এবি পার্টির যে মজিবুর মঞ্জু আসে, কিন্তু জামাত কিন্তু উল্টো করেছে। সাবেক জেলা আমির ছিল যে প্রার্থী, তাকে কিন্তু খুব হেভিয়েট প্রার্থী ছিল, সে প্রার্থীও কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। আপনি দেখেছেন 11 নম্বর যেটা নাহিদের যে আসনটা, সেই আসনটা কিন্তু হেভিয়েট প্রার্থী ছিল জামাতের, এবং অ্যাডভোকেট আতিকুর রহমান সাহেব সুপ্রিম কোর্টের লয়ার, উনি আমাদের কলিগ, উনি কিন্তু জমিয়ে ফেলেছেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এরপরেও কিন্তু আসনটা কিন্তু ছেড়ে দিয়েছেন এবং কি আপনি মির্জা আব্বাসের সাহেবের যে আসনটা, এই আসনটা কিন্তু জামাত এই প্রার্থীকে ছেড়ে দিয়েছে। দেখেন এই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাত কয়েকটা ব্লেম দেওয়া হচ্ছে যে এনসিপি কে দেওয়া হলো, ওনাদের সাথে বলা হয় না। দেখেন আমি দুর্বলতা মনে করি না ইসলামপন্থীদেরকে একটা বিশ্বাসের জায়গা থেকে, যে ইসলামপন্থীরা এক জায়গায় আসছে, এই জায়গা থেকে জামাত এটা ধরে নিয়েছে আমরা যদি শুরু করি অন্যরাও শুরু করবে। কারণ জামাত যদি একটা বড় দল, জামাত যদি নিজে না শুরু করে অন্যকে বললে ওনারা কথা শুনবে না। জামাত এটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাচ্ছিল যে আমরা নিজেরাই নমিনেশন জমা দিব না, যাতে ছোট দলগুলো এখান থেকে শিক্ষা নিয়ে নমিনেশন জমা না দেয়। এখান থেকে জামাতের উদারতার পরিচয় দিয়েছে, এবং উদারতার পরিচয় এখনো আছে জামাতের সাথে। দেখেন আপনি দেখেন জামাত কিন্তু এ পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে, প্রায় 86 জন এমপি বিভিন্ন সময়ে জামাতে দিয়েছে। জামাত কিন্তু বিএনপির পরবর্তীতে কিন্তু সবচেয়ে বেশি সংসদে প্রতিনিধিত্ব করেছে। সে জামাতকে 2001 সালে যে ইলেকশনে জামাতকে দিয়েছিল কয়টা, 37টা সিট দিয়েছিল বিএনপির পক্ষ থেকে, 37টা দিয়ে। সেখানে ইসলামী আন্দোলনকে জামাতের পক্ষ থেকে 40টা দেওয়া হচ্ছে। আর আপনি বলবেন ইসলামী আন্দোলন কিন্তু প্রথমে কষ্টটা ছিল না, কষ্টটা তখন তৈরি হয়েছে এনসিপির মতো ছোট একটা দল, তাকে 30টা দিয়ে জামাত একে ইসলামী আন্দোলনকে 40টা দেওয়া, এটা তাদের ইগুতে লেগেছে। এটা কিন্তু এনসিপি ছোট কে বড় এটা আপনি নির্ধারণ দিয়ে জামাত এনসিপি কে
এনসিপিকে যে আসনগুলো দিয়েছে, এই আসনগুলো কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিয়ে নেয় নাই, জোটে বসে জোটের সিদ্ধান্ত মোতাবেক সেখানে উত্থাপন করা হয়েছে। এমন না যে, তবে ঠিক আছে 1 to 1 বড় ভাইরা যখন কাউকে কনভিন্স করতে যায় 1 to 1 এ বসতে হয়। প্রথমে এনসিপির সাথে 1 to 1 বসেছে, মানে আপনি LDP-র তাইলে সাথে কি 1 to 1 আশাবাদী বসেছে। যে এই জোটটা শেষ পর্যন্ত টিকে থাকবে? অবশ্যই টিকবে, কারণ এই দাদা, সুযোগ আপনার কি মনে হয় এই সুযোগ এ ব্যাপারে? কখনো এই করবে না আমার মনে হয়। এই যে জোটের রাজনীতি তো আপনারাও বিএনপির সাথে দীর্ঘদিন জোটবদ্ধভাবে আন্দোলন করেছেন, এবং শেষ পর্যায়ে এসে আপনাদের জোট থেকে কর্নেল অলি সাহেব জামাতের জোটে চলে গেছেন, আপনাদের সাথে ছিলেন। এনসিপিও দীর্ঘদিন আলোচনা করেছিল যে বিএনপির সাথে তো এই জোটের রাজনীতির এই দশা কেন? না, এটা তো আমি তো এটা খুব অশুভ কিছু দেখছি না। সবারই তো আকাঙ্ক্ষা আছে না, নির্বাচনে অংশগ্রহণ করবে, এমপি হবে, অ্যান্ড সো অন, সরকার গঠন করবে যদি। জি, তো সেটা দোষণীয় কিছু না। তো এইবারে যেটা হয়েছে না, দলগতভাবে আমরা এইসব ভূমিকার মধ্যে দেখছি। অতীতে কিন্তু এটা ছিল না, ব্যক্তি বিশেষ চলে যেত। জি, আপনি যদি প্রথম দিকে দেখেন 27 নম্বরে যখন বিএনপির অফিস, ধানমন্ডি আর 27 32 নম্বরে যখন শেখ হাসিনার অফিস, কিছু লোকজন ওখানে যেত, হতাশ হয়ে আবার এখানে আসতো। এখানে হতাশ নির্বাচনের আগে 2-4 জনের ক্ষেত্রে এটা হয়েছে, আমরা জানি বড় দলের প্রতীকে নির্বাচন করা যেত। দীর্ঘদিন ধরে একটা দল করে আসছে, জনগণের সামনে গেছে, এখন দলেই বিলুপ্ত করে চলে গেছে। অনেকেই করেছে। হ্যাঁ, তো এগুলো তো নীতিহীন রাজনীতি আর কি। ভোটের মাঠে আমরা যতই সময় যাবে দেখবেন যে আরো অবিশ্বাস্য ঘটনাগুলো ঘটবে। আপনি কি জামাতের এই জোটকে তাইলে ব্লেম দিচ্ছেন যে তাদের নীতি আদর্শের ভিত্তিতে এই জোট? না, এখনো আমরা তো দলীয় সিদ্ধান্ত মানছি না, দলের শৃঙ্খলা রক্ষা করতে পারছি না, যার যেমন খুশি রাজনীতি করে যাচ্ছি। তো দিন শেষে রাজনৈতিক দলগুলো তারা যদি অতীতের মতো আচরণ করে, তো এইখানে আমাদের ভবিষ্যৎ কি? আমরা যে সংস্কারের অঙ্গীকার করেছি, এটা তো করতে হবে আমাদের। অতীতে আমরা করি নাই। অতীতে তো আমরা অনেক শুভচন দিয়েছি, নির্বাচনী ইশতেহারে সবথেকে ভালো কথাগুলো বলেছি। এমনকি শেখ হাসিনা তো কি বলল, দিনবদলের কর্মসূচি দিয়েছিল, কোনোদিন পাতা উঠেছে? আমি মনে করি এবার যারা নির্বাচনের মাঠে আছেন এবং যে সমস্ত নির্বাচনী অঙ্গীকার করবেন বা ইশতেহার দেবেন, সেগুলো যাতে প্রতিপালন করা হয়, এই জন্য জনগণের পক্ষ থেকেও সজাগ থাকতে হবে এবং হ্যাঁ, তা না হলে কিন্তু যে লাও সেই কদু হয়ে যাবে। আমরা সেটা চাই না। আর আমাদের রাজনৈতিক নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে। অতীতে আমরা এটা করতে পারিনি। 54 বছরে আমাদের যে সমন্বিত ব্যর্থতা, সকলের মিলের যে ব্যর্থতা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখন আপনি নির্বাচন কেন্দ্রিক হয়তো আরো ঘটনা ঘটবে, দল ছোট হবে। কেন্দ্র করে আপনি কি মনে করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি? না, আমি সেরকম কোনো আশঙ্কা করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই রাখা যাবে। কিছু হত্যাকাণ্ড হচ্ছে, এগুলো অনেকটা রাজনীতিক না। কালকে তো জামাতের একজন মারা গেল, এর আগে বিএনপির মারা গেল, বা কোনো জেলায় আক্রমণ হবে। এটা সরকার একটু কঠিন হয়ে যদি যারা এইসব সন্ত্রাস সৃষ্টি করতেছে তাদেরকে বের করে নিয়ে আসা, সাগর রুনির মতো যেন না হয় আর কি, ধামাচাপা দেবো, এটা যেন না হয়। হাদির ব্যাপারেও তো সরকার খুব দ্রুত গতিতে কাজটা করেছে, ভালো। হ্যাঁ, এটা প্রত্যেকটা ঘটনাই করা উচিত, হ্যাঁ, যাতে জনগণ বুঝে যে আমরা একটা স্বস্তিতে আছি, নিরাপত্তার মধ্যে আছি। এখন আপনি জনগণকে নিরাপত্তাহীনতায় রেখে আপনি উৎসমুখর নির্বাচন করতে পারবেন। এবং আমি মনে করি নির্বাচনে অংশগ্রহণ করানোটা বড়। এই যে বলছে না কি অংশগ্রহণমূলক নির্বাচন চাই, আমরা তো বলছি যে অংশগ্রহণ মানে জনগণের অধিক সংখ্যক লোক যেন ভোট কেন্দ্রে যায়, সেটাই বলছে অংশগ্রহণমূলক। এতগুলো দল অংশগ্রহণ করছে না, অতীতে এরকম এত দল অংশগ্রহণ করেছে, এবার তো সেটা করছে। সুতরাং এই পজিটিভ দিকগুলো আমাদের ওয়েলকাম করতে হবে। তার পাশাপাশি সরকারেরও তো ভূমিকা আছে, তারা তো হ্যাঁ ভোটের জন্য নেমেছে, আমরাও রাজনৈতিক দলগুলো হার পক্ষে নামছি। ইতিমধ্যেই তো এনসিপিও নেমে গেছে, যদিও তারা সই করে নাই। বিএনপি বলেছে, এনসিপি বলেছে। না, এনসিপি তো সইই করে নাই রে ভাই, আমরা তো সই করেছি। এনসিপি সই না করে এখন রাস্তায় নামতেছে, খুব ভালো, তবু মন্দের ভালো বলবো। তো কথা হচ্ছে আমাদের তো একটা বাংলাদেশের রাজনীতিটাকে একটু সঠিক খাতে যদি আনতে চায়, আমাদের এই সমঝোতাগুলো দরকার। হ্যাঁ, যদিও আমরা সমঝোতা বলতে, জাতীয় ঐক্য বলতে এমন না যে সব রাজনৈতিক দল মিলে এক দল হয়ে আবার বাকশাল হয়ে যাবে, এরকম না বিষয়টা। যার যার দল থাকবে, নীতি আদর্শ, এই জন্যই তো বহুদলীয় গণতন্ত্রের মধ্যেই আমরা আছি। তো আমার মনে হয় যে হোক নির্বাচন, একটা হোক ভালোভাবে। উদ্বিগ্ন আমার উদ্বিগ্নতা নাই। নির্বাচন কেন্দ্রিক যেটা, সেটা তো এখনো শুরু হয় নাই, সেটা 22 তারিখের পরে বুঝবো সরকার পারতেছে। শুনেন, সেনাবাহিনী বলতেছে আমরা আছি, আমরা কাউকে ছাড় দেবো না। পুলিশ বলতেছে, প্রশাসন বলতেছে, যদিও প্রশাসনের অদক্ষতার কথা আমি বলেছি।
তারপরে প্রিসাইডিং অফিসারগুলো যারা নিয়োগ হবে তারা অতীতের মতো দলদাস হবে না। হ্যাঁ, ওরা তো নষ্ট করে ফেলছে না টিচারদেরকে, ব্যাংক কর্মকর্তাদের, একেবারে মানে তাদের চরিত্র নষ্ট। হ্যাঁ, সুতরাং এখন যারা আসবেন তারা যেন এসব ব্যাপারে অ্যালার্ট থাকে। বাংলাদেশটাকে এইভাবে তার ভিত্তিটাকে দুর্বল করে দিলে হবে না। আমাদের সবাই মিলে সেটা কে আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পাবে সেটা জনগণের আকাঙ্ক্ষা থাকতে পারে যার যার দলের পক্ষে, কিন্তু তার মানে এই না যে সব কিছু চুরমার করে দিয়ে আমার দলকেই ক্ষমতায় বসাতে হবে, না, এটা আরেকটা স্বৈরতন্ত্র, স্বৈরাচারী মনোভাব হবে। আপনার কাছে আমি আবারও আসবো, অ্যাডভোকেট আল মামুন রাসেল। নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি কথা বলছিলাম, তো অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যেটা বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উনি তো শঙ্কা প্রকাশ করছেন, আপনার কি মনে হয়? আমিও কোনো শঙ্কা প্রকাশ করি না। হ্যাঁ, নির্বাচনের আমরা এবারে আপনি দেখেন নমিনেশন জমার সময় ইতিপূর্বে যত ইলেকশন আমরা দেখেছি, নমিনেশন জমার সময় যে একটা সহিংসতা হয়, এবার কিন্তু সেটি হয়নি। আমার কাছে মনে হচ্ছে এবারে ইলেকশনটা